অমর একুশে বইমেলা উদ্বোধন প্রধানমন্ত্রী। শিক্ষা সংস্কৃতি বিকাশের কেন্দ্রে পরিণত হওয়ার প্রত্যাশা। 10 ব্যক্তি, এক প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান। 4টি আসনে কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে জামায়াত বিএনপি। সংসদে কথা বলতে না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপি। ফ্ল্যাট দুর্নীতিতে টিউলিপ সিদ্দিককে গ্রেফতারের রেড নোটিশ জারির আদেশ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দের নির্দেশ। এবং 1 মার্চ থেকে 30 এপ্রিল চাঁদপুরের পদ্মা মেঘনার অভয়াশ্রমে জাটকা সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা। অমান্য করলে মৎস্য আইনে ব্যবস্থা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি রজনী রহমান। অমর একুশে বইমেলা শিক্ষা ও সংস্কৃতি বিকাশের সূতিকাগার হয়ে উঠবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এই মেলা কেবল নির্দিষ্ট একটি মাসে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী দেশজুড়ে আয়োজন করা প্রয়োজন। বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিশেষ অবদানের জন্য 8 জনের হাতে সাহিত্য পুরস্কার তুলে দেন তিনি। নাইট সিরাজি নিম্মির প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নির্বাচনের কারণে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু করা যায়নি একুশে বইমেলা। রমজানের কারণেও বইমেলা ঘিরে ছিল অনিশ্চয়তা। তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে শুরু হলো একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে বসে এর উদ্বোধনী আয়োজন, যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে পালন করা হয় 1 মিনিট নীরবতা। সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 7 ক্যাটাগরিতে 8 জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবদানের স্বীকৃতি স্বরূপ বক্তব্যে তিনি বলেন, কেবল একটি মাস নয়, সারা বছরই দেশ জুড়ে বইমেলা আয়োজন করা উচিত। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আয়োজকদের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। অন্ধকার কাটিয়ে আলোয় ফিরতে সবার সহযোগিতাও চান তিনি। এই দেশকে সকল প্রকার অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষায় স্বীকৃতি আদায়ে কাজ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তারেক রহমান। বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকার প্রধান। এবার মেলায় অংশ নিচ্ছে 549 প্রকাশনা প্রতিষ্ঠান। চলবে 15 মার্চ পর্যন্ত। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, শিল্প, সাহিত্য, গবেষণা সহ সব শাখায় দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় 21 পদক প্রদান অনুষ্ঠান। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রয়েছে আলোকচিত্র ধারণ পর্ব, পদক, শিল্পকলা, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য এবং সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর 21 পদক পেলেন 9 ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠান। তাদের হাতে পদক তুলে দিতেই উসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিকট হতে পদক গ্রহণ করার জন্য চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় পদক পেয়েছেন অর্থী আহমেদ। এবার প্রতিষ্ঠান হিসেবে পদক পায় ওয়ারফ্রেজ ব্র্যান্ড। বক্তব্যে শিল্প, সাহিত্যকে ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে
নৈতিক মানসম্মান তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। ফেব্রুয়ারিকে আত্মপরিচয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, বাংলা ভাষা একসময় বিশ্বজুড়ে আলো ছড়াবে। আমাদের জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব অপরিসীম, আর 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। বলা যায় আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। সাহিত্য আর গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সৃজনশীলদের আরও ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। ও চর্চায় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬-৭ ও গাইবান্ধা ৪ আসনে কারচুপির অভিযোগে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে শেরপুর ১ আসনে কারচুপির অভিযোগে হাইকোর্টে আবেদন করেছে বিএনপি। বৃহস্পতিবার আবেদনের পর এসব আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী অনিয়মের বিরুদ্ধে আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে। সংসদ অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। যদি সংসদ সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন অবশ্যই চাই, পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেখানে বারবার বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবলে পড়তে হবে না। ক্ষমতা অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এই আদেশ দেন। আবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক দেশ ত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্টের চেষ্টা করেছেন। এইসব বিবেচনায় তাকে গ্রেফতারের রেড নোটিশ জারির অনুমতি দেন আদালত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে থাকা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট এবং ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের অন্যান্য সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারিক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের লন্ডন সহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অর্থ পাচারের অভিযোগের তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন। নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম রবি। বৃহস্পতিবার দুপুরে নৌপথের ঈদযাত্রা ঘিরে প্রস্তুতিমূলক সভা শেষে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, লঞ্চে বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। নতুন সরকারের সামনে প্রথম ঈদ, যেখানে বড় কর্মযজ্ঞ থাকে, চাকুরিস্থল থেকে গ্রামমুখী মানুষের যাত্রা, যা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে সরকার। এ উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন মন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে যাত্রী হয়রানি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের আগে পরে 10 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। যেগুলি আমরা করতে সক্ষম হব তা আমরা চিহ্নিত করে ইতিমধ্যে কার্যকর করবার প্রয়োজনীয় উদ্যোগ নিশ্চিত হয়েছে। যাওয়ার পথে বাল্কহেড আছে, স্পিড বোট যত্রতত্র চলে, আবার এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অনেক জায়গায় আছে যে যত্রতত্র অনেক নৌ যান থাকে, অনিয়ন্ত্রিত, নদীটাকে কাভার্ড করে রাখে।
পার্কিং করা নিয়মিত থাকে না। তো এই জায়গাগুলিতে শৃঙ্খলা থাকবে। ঢাকায় ট্রাক থামিয়ে চাঁদা নেওয়া অবৈধ বলে জানান মন্ত্রী। চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারাই নির্ধারণ করে মানে আমি বুঝাচ্ছি সমঝোতা। চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই, সেটার করার আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সফলতা আমরা শতভাগ করতে চাই, এটাই নতুনত্ব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পরিবহন ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 1 মার্চ থেকে 30 এপ্রিল চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা সহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা সহ কর্মহীন জেলেদের খাদ্য সহায়তার কথা জানায় মৎস্য বিভাগ। মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়শ্রম এলাকায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস জাটকা সহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। জেলার মতলব উত্তর, দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলার মেঘনা নদীর 70 কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। জাটকা আহরণ থেকে বিরত থাকার এই সময়টাতে যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন জেলেরা। সরকার অভিযান দিতে আছে, আমরা সব না জাল উড়িয়া লাইতে আছি। 2 মাস চলতে পারি, খাইতে পারি, কিস্তি মিস্তি দিতে পারি, সে একটা কর্ম আঙ্গরে ব্যবস্থা করে দেন। আইন অমান্যকারীদের জরিমানার বিধান রয়েছে জানিয়ে জেলেদের প্রতি মাসে 40 কেজি করে চাল প্রদান করার কথা জানায় মৎস্য বিভাগ। আইন অমান্যকারীকে অনধিক 5 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে, এবং এই সময়ে যাতে জেলেদের কষ্ট না হয় বা তার জন্য মানবিক সহায়তার জন্য প্রতি মাসে 40 কেজি হারে 4 মাসে 160 কেজি চাল বরাদ্দ থাকবে। আর পুলিশের পক্ষ থেকে জানানো হয় জেলেরা আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। নৌ পুলিশের পক্ষ থেকে পুরো এলাকায় সকলকেই সতর্ক করা হয়েছে, এবং যদি কেউ আইন অমান্য করে এই সময় জাটকা নিধন করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাছের প্রজনন ও জাটকা বৃদ্ধি নিশ্চিত করতে এরই মধ্যে 2 মাসের জন্য সব প্রস্তুতি নিয়েছে জেলা টাস্ক ফোর্স। আফরিন পপি, মোহনা সংবাদ। রমজানের 1 সপ্তাহ পেরোনোর পর প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি 20 টাকা কমেছে। লেবু, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ সহ অন্যান্য রোজা সংশ্লিষ্ট পণ্যের দামও কিছুটা কমের দিকে। এছাড়া ভোজ্য তেল, ডাল সহ বিভিন্ন মুদি পণ্যের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। এছাড়া ক্ষীরা, শসা, বেগুন, গাজর সহ রোজায় চাহিদা বাড়ে এমন সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। কমেছে ফার্মের মুরগির দামও। রমজান ঘিরে সারা দেশেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, একদিকে রমজান, সেই সাথে সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতি কি জানতে চাই আপনার কাছে। এখানে মিরপুরের বাজারটি হয়ে বর্তমানে মোহাম্মদপুর বাজারে এসেছে, এবং এই দুই বাজারেরই ব্যবসায়ী যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি, এবং রমজানকে ঘিরে এখনো বাড়তি দামে কিছু কিছু সবজি বিক্রি হচ্ছে। এর মধ্যে আমি যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে মোহাম্মদপুর বাজারের ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছে, এবং ক্রেতারা যেটি বলছেন যে প্রতি বছর রমজান এলেই চাহিদাকে ঘিরে একটি পণ্যের দাম, কিছু কিছু চাহিদার শীর্ষে যে সমস্ত পণ্যগুলো থাকে, যে সমস্ত সবজিগুলো থাকে, সেগুলোর দাম বেড়ে যায়। এর মধ্যে বেগুন, লেবু, শসা, কাঁচামরিচ, করল্লা উল্লেখযোগ্য। এছাড়াও ঢেঁড়স রয়েছে। তবে বিক্রেতাদের সাথে আমরা যখন কথা বলছি, শুধু রমজানকে ঘিরে চাহিদা নয়, এর পাশাপাশি মৌসুম কেন্দ্রিক কিছু সবজির দাম বেড়েছে। এই করল্লা এবং ঢেঁড়স মৌসুম কেন্দ্রিক,
বেগুন বর্তমানে বাজারে 120 টাকা দরে বিক্রি হচ্ছে, এটি গত কয়েকদিন আগেও সপ্তাহখানেক আগেও 100 টাকা ছিল। লেবু 80 থেকে 100 টাকা হালি বিক্রি হচ্ছে, এর আগে 50 থেকে 60 টাকা অর্থাৎ রমজানের আগে দাম ছিল। শসা 80 থেকে 120 টাকা বর্তমানে বিক্রি হচ্ছে, এর আগে ছিল প্রায় 70 থেকে 100 টাকার মতো। কাঁচামরিচ 120 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে এবং এর আগে দাম ছিল 80 থেকে 100 টাকা। করলা 140 থেকে 180 টাকা, এর আগে ছিল 40 থেকে 50 টাকা। ঢেঁড়স 100 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি, এর আগে ছিল 80 টাকা। ছোলা 100 টাকা, এটির দাম এখনো বাজারে স্থিতিশীল, কোনো ধরনের অস্বস্তি নেই ক্রেতাদের। একই সঙ্গে সয়াবিন তেল 195 টাকা বোতলজাত যেগুলো বিক্রি হচ্ছে, আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা এটি জানিয়েছেন। এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকা, এর আগে 50 থেকে 60 টাকা দাম ছিল। এবং রসুন 80 টাকা, এর আগে ছিল 120 টাকা। অর্থাৎ পেঁয়াজ এবং রসুনের যে দাম সেটি নিয়ে কিন্তু বাজারে বিক্রেতাদের এবং ক্রেতাদের স্বস্তি কিন্তু রয়েছে। তবে এই যে লেবু, শসা সহ অন্যান্য যে চাহিদার শীর্ষে অর্থাৎ চাহিদার শীর্ষে যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনো বাড়তি। আমরা একটু যদি এই দিকের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে বিক্রেতা তাদের পসরাটি সুন্দরভাবে সাজিয়েছেন এবং ক্রেতাদের আশায় কিন্তু এসেছেন। তবে আজকে যেহেতু শুক্রবার, ক্রেতাদের চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি থাকে, কিন্তু আজকে সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু ক্রেতাদের চাপ কিছুটা কম ছিল, এই বিষয়টি আমাদেরকে বিক্রেতারা বলেছেন। তবে তাদের প্রত্যাশা যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দাম বাড়বে। আমরা যদি এই পর্যায়ে একটু ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে বাজারে জানতে চাই যে সবজির দামটি কিরকম লক্ষ্য করছেন, বিশেষ করে লেবু, শসা এগুলোর দাম। লেবু সদ্য বর্তমানে আগের তুলনায় প্রথম রোজার থেকে এখন একটু দাম নিয়ন্ত্রণে আছে, মোটামুটি একটু ভালো আছে, এখন কমছে আর কি। সবটার দাম মোটামুটি আগে শুরু তো একটু কমছে এখন। আচ্ছা, অসংখ্য একটু কম। আমরা মোহাম্মদপুর বাজারে ছিলাম রজনী, এবং এখানকার যে দাম সেগুলো আসলে আপনাকে জানানোর চেষ্টা করেছি। এবং ক্রেতা বিক্রেতা দুজনেরই একটি বিষয়ে চাওয়া পাওয়া রয়েছে সরকারের কাছে, সেটি হচ্ছে যে বাজারটি সুন্দরভাবে মনিটরিং করা হোক এবং এই সবজির দামগুলো একটি ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হোক, এমন কিন্তু প্রত্যাশা রয়েছে ক্রেতাদের এবং বিক্রেতাদেরও। বিক্রেতারা যেটি বলছেন যে তারা দোষারোপ করছেন বড় ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে, এবং তাদের দিক থেকেও কিন্তু তারা প্রত্যাশা করছেন যে বাজারটি কিন্তু মনিটরিং করা হোক। রজনী, এই ছিল আমার সর্বশেষ পরিস্থিতি বাজার নিয়ে। জি বিজন, ধন্যবাদ আপনাকে। ধানের জেলা খ্যাত দিনাজপুরের বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কোথাও জমি প্রস্তুত করা হচ্ছে, কোথাও আবার চলছে বীজ তুলে বোরো রোপণের কাজ। তবে হালের খরচ বৃদ্ধি, সেচ সার ও কীটনাশকের দাম নিয়ে কৃষকদের রয়েছে অভিযোগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দিনাজপুরে আমন ধান ঘরে তোলার পর বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ডিলারের মাধ্যমে সার পাওয়া গেলেও চাহিদা মতো সার পাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। 1 বিঘা জমি চাষ করতে যে খরচ হয় তাতে মৌসুম শেষে সেই খরচ উঠাতেই হিমশিম খেতে হয় চাষিদের। ধান তো মনে করেন যে মূলত যে খরচ, এই খরচে মূলত নিম্ন তো বড় ধান নিম্ন 2500 টাকা থাকতে হবে মোটা ধান। গতবারের দাম কম আসলো 2000 টাকা করে, এবার জিনিসের দাম বেশি, সার সমস্যা আছে, এটা তো আছেই। আমাদের লেবার খরচও বেশি, লেবার খরচ আগের থেকে গতবারের থেকে 500 টাকা বিঘায় বেশি পড়তেছে। খরচ একটু বেশি হচ্ছে গতবারের থেকে। যদি ধানের সঠিক দাম পাওয়া যায় তাহলে হয়তো বা কিছু লাভ করা যাবে, আর যদি না পাওয়া যায় তাহলে অনেক লস। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। কৃষকদেরকে আমরা লাইন লোগো, পার্সিং এবং সুষম সারের ব্যবহার ইত্যাদি প্রযুক্তিগুলো ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করছি, চেষ্টা করছি বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য। আগামী মার্চ 15 তারিখ পর্যন্ত আমাদের বোরো আবাদের সময়, আশা করা যাচ্ছে এবার লক্ষ্যমাত্রা পার হয়ে যাবে। দিনাজপুর জেলায় এবার 1,74,722 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের নৌযান শ্রমিক কর্মচারীদের ওপর হামলা, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শ্রমিকরা।
বগুড়ার সোনাতলায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে অংশ নেওয়া নাটোরের গুরুদাসপুরে ৪০ জনকে সাঁতার প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয় কাসাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতাধীন সেচ প্রকল্পের ইরিবোরো মৌসুমের সেচ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে জামালগঞ্জ পর্যন্ত সড়কটির কাজ দ্রুত করার দাবিতে মানববন্ধন হয়েছে। সিরাজগঞ্জের চৌহালির খাসকাউলিয়ার জোতপাড়া যমুনা নদীর ঘাটে তীর রক্ষা ও মাটি বালুবাহী বাল্কহেডের চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নাটোরের সিংড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অপপ্রচারের মাধ্যমে মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আব্দুর রহিম। সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানকে সলঙ্গা ইউনিয়ন জামায়াতের পক্ষে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় ৬ নং পাঠাননগর ইউনিয়নে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মঞ্জু। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মাফ। মব কালচার শেষ, যেন কথার কথা না হয়। দৈনিক ইত্তেফাক। ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ২১ পদক প্রদান। উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার, প্রধানমন্ত্রী। ৭৬,০০০ কোটি টাকার বকেয়া ও লোকসান বিদ্যুৎ বিভাগের কাঁধে। সমকাল শিরোনাম করেছে, গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ বাড়ছে। বইমেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই। বাংলাদেশ প্রতিদিন। সুশীলরা কেন দেশ পরিচালনায় ব্যর্থ হয়। বন্ধ কারখানা চালুর উদ্যোগ। ১৮০ দিনে দৃশ্যমান হবে ১,০০০ কিলোমিটার খাল। যুগান্তর। প্রধানমন্ত্রীর কড়া বার্তা, অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। স্থানীয় সরকার নির্বাচন, ভোটের হাওয়া তৃণমূলে। দর্শক, সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে শিরোনাম। More families turn to TCV as poverty deepens. New BB chief signals rate cuts to spur growth. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। অমর ২১ বইমেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর। শিক্ষা সংস্কৃতি বিকাশের কেন্দ্রে পরিণত হওয়ার প্রত্যাশা। ১০ ব্যক্তি প্রতিষ্ঠানকে ২১ পদক প্রদান। ৪টি আসনে কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে জামায়াত বিএনপি। সংসদে কথা বলতে না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। ফ্ল্যাট দুর্নীতিতে টিউলিপ সিদ্দিককে গ্রেফতারের রেড নোটিশ জারির আদেশ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দের নির্দেশ। এবং ১ মার্চ থেকে ৩০ এপ্রিল চাঁদপুরের পদ্মা মেঘনার অভয়াশ্রমে জাটকা সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা। অমান্য করলে মৎস্য আইনে ব্যবস্থা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সকাল ১১টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv।
সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।